নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ফন্টে তো সেই নতুন কাস্টমারদের অনেক উল্টোপাল্টা কথা বলছে সুধার নামে, যে ও তো একজন ডিভোর্সিকে দিয়ে আপনারা আপনাদের বাড়ির শুভ কাজ করাবেন, আর তাও আবার একবার বিয়ে নয়, দুবার বিয়ে, আর দুবার সংসার ভেঙেছে। আবার শিলার কথাও বলে, এই যে দেখুন ওর সঙ্গে যে আছে সেও কিন্তু 2-3টে বিয়ে করেছে। তখন শিলা বলে, তোর কি রে, আমি 2টো বিয়ে করি বা 3টে বিয়ে করি বা 4টে বিয়ে করি, তোর তাতে কি? তখন বলে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। তখন বটি হাতে তেড়ে আসে শিলা। শিলাকে তো ধমকে দেয় ফন্টে, কিন্তু ফন্টেও শিলাও কম ধমক দেখায় না ফন্টেকে। শিলার ধমকে ফন্টেও ভয় পেয়ে যায়। এদিকে তো ওই লোকজন বলে যে যারা আর কি বিয়ের কার্ডটা নিতে চেয়েছিল, যে তাদের বিয়ের অর্ডারটা দেবে বলে সুধাকে, তারা বলছে যে এই এত সব কাণ্ড তো আমরা আগে জানতাম না। দেখো, আমার মেয়ের বিয়ে, আমি কোনো ডিভোর্স থেকে দিয়ে আমার মেয়ের বিয়ে করাতে চাই না, মেয়ের বিয়ের কোনো কাজ করাতে চাই না। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আমরা কোনো রিস্ক নিতে চাই না। শুধু আমি কেন, আমার মনে হয় না কেউই করাবে বলে তারা কার্ডটা সুধাকে ফেরত দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। ফন্টে তো আরো উল্টোপাল্টা কথা বলতে থাকে। এরপরে ফন্টে জোর জবরদস্তি সুধার দোকানে বসে পড়ে। সুধা বলে, কি হয়েছে এখানে? ঝিনুক বলে, কি হয়েছে, তুমি আমাদের ইচ্ছে করে সর্বনাশ করছো তাই না? বলে, না তো, ইচ্ছে করে কেন করব, আমি এই পাড়ার দাদা, পাড়ার ভালো মন্দ দেখার অধিকার তো আমার আছে। বলে, দে 20,000 টাকা। বলে, কিসের 20,000 টাকা? বলে, কেন, কালী পুজোর চাঁদা। ঝিনুক বলে, তোমরা আবার কালী পুজো কবে থেকে করছো? বলে, কেন, ফুর্তি করতে কি কেউ বারণ করেছে নাকি? দে 20,000 টাকা দে। বলে, দেবো না, কি করবে? বলে, দিবি না, দেখ এবার কি করি। তখন দোকান থেকে ক্যাশ বাক্সটা নিয়ে খুলতে যাবে কি, সেখানে আবার ওই দাদুর ছদ্মবেশে চলে আসে তেজ। ফন্টে বলে, ওমা সে কি, এ তো আবার সেই দাদু, বলে পালাতে থাকে। আর দাদু মানে জেঠু তেজ আর কি একদম তাদেরকে লাঠিপেটা করতে থাকে। লাঠিপেটা খেয়ে তো ফন্টের একদম সোজা হয়ে যায়, কিন্তু পালানোর আগে 1 বালতি জল তার গায়ে, মানে সেই তেজের গায়ে ছিটিয়ে চলে যায়। তেজ এবার ভাবে যে ধরা না পড়লে বাঁচি বাবা। তখন তেজ বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার বাসায় যাচ্ছি। তখন সুধা বলে, দাঁড়ান জেঠু, আপনি আমার বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে যাবেন। বলে, না না না, আমাকে বাড়ি যেতে হবে। তখন সুধা কোনো কথা শোনে না। সুধা হাতটা ধরে নেয় জেঠুর। তখন তো তেজ সুধার দিকে তাকিয়ে থাকে। সুধা বলে, চলুন, আপনি আমার বাড়ি চলুন। তখন তেজ সুধার সাথে তার বাড়ি চলে যায়। এদিকে ঝিনুক বলে যে, মানে ঝিনুক সমানে জেঠুকে ফলো করছে, যে এটা কি করে সম্ভব, এত বয়সকালেও গায়ে পালোয়ানের মতো জোর, দিলীপ কুমার এভাবে পালোয়ান হয়ে গেল কিভাবে? না, আমাকে পেছন করতেই হবে। তখন ঝিনুক বলে শিলা দিয়ে অমলদাকে দোকানটা সামলাতে, আর ঝিনুক সুধাদের সাথে যায় দেখার জন্য যে জেঠু আসলে কে, তার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো। এদিকে তো ঠাম্মি তেজের বাবাকে প্রশ্ন করছে। তেজের বাবা কোম্পানির হিসেবের খাতা ঠাম্মিকে দেখাচ্ছে। বলে, এ কি, এই গত 1 মাসে তো আমাদের তেজ বেকারির বিক্রি পুরো তলানিতে এসে ঠেকেছে। বলে, হ্যাঁ সেটাই তো মা, সেই জন্য তো সব ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। আর এটা হওয়ারই কথা, কেননা দায়িত্বটা তো আছে মেচকার উপর, সেই কারণে। আর সে তো যত নিম্নমানের কোয়ালিটি দিয়ে বিস্কুট বানানো যায় তেমনটাই করছে, আর এই জন্যই তেজ বেকারির আজ এই অবস্থা। ঠাম্মি বলে, রক্ত জল করে পরিশ্রম দিয়ে আমি আজকে তেজ বেকারির পজিশনকে এইখানে নিয়ে এসেছি, আমি এর পতন দেখতে চাই না। তেজের বাবা বলে, সেই জন্যই তো মা আমি বলছি যে এটা খতিয়ে দেখতে হবে। ঠিক সেই সময় দেখা যাচ্ছে মেচকা আসে ফোনে কথা বলতে বলতে, এসে বলে, মা একটা সুখবর আছে। ওদিকে চ্যাটার্জি ফ্যামিলি সমুদ্রের সাথে তিয়াশার বিয়ে দিতে রাজি হয়ে গেছে, তারা বিয়েতে মত দিয়েছে। তখন তেজের বাবা বলে, ওই কুয়াশার সাথে সমুদ্রের বিয়ে হওয়ার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এখন ব্যবসাটাকে খতিয়ে দেখা। বলে, উফ দাদা, কুয়াশা নয় তিয়াশা। তেজের বাবা বলে, এদিকে কুয়াশায় আমার সমস্ত ব্যবসাপত্র ঢেকে যাচ্ছে, আর তুই এসেছিস বিয়ের কথা বলতে। মিচকা তখন ঠাম্মিকে বলে, একবার তিয়াশার সাথে বিয়েটা হয়ে গেলে না, আমরা পজিশনে অনেক উঁচুতে হয়ে যাব। তখন তেজের বাবা বলে, শুধুমাত্র উঁচু পজিশনে থাকলেই কিন্তু লোকের মনের মতো হওয়া যাবে না, তার জন্য স্বাদ আনতে হবে। যে এই বিস্কিট তুমি কোম্পানি চালাচ্ছ, সেই বিস্কিটে তুমি যদি স্বাদই না আনো, তাহলে লোকের মনের কাছে তুমি পৌঁছতে পারবে না, মানুষের মনের মধ্যে তুমি ঢুকতেই পারবে না। এমনটাই বলতে থাকে তেজের বাবা। তেজের বাবা বলেন যে আমাদেরকে কাঁচামালগুলো একদম একবারে খতিয়ে দেখতে হবে, যে ওখানে কোনো ভেজাল আছে কিনা। তখন মেচকা বলে, আমি নিজে ওগুলো চেক করেছি, তার মধ্যে কোনো ভেজাল থাকতেই পারে না, একদম খাঁটি জিনিস। বলে, তুই সত্যি কথাটা বলছিস না কেন? যে এখন তেজের কাজে মন নেই, সেই জন্য আজকে এই অবস্থা ব্যবসার। তখন ঠাম্মিকে বলে যে আজকে তেজের শুধুমাত্র ব্যবসায় মন না থাকার জন্য এই অবস্থাটা, জানো তো মা। তখন ঠাম্মি বলে, তা কোম্পানির লোকজন কি করছে?
তারা তাদেরকে বলো মন দিয়ে কাজ করতে, নাহলে লোক বদলাও। তখন তেজের বাবা বলেন, ওরা তো এত বছর ধরে কাজ করছে মা, কোনো তো কমপ্লেন আসেনি আজ আজ পর্যন্ত। তখন তেজের মা বলে যে এত বছর ধরে তো বিস্কিটের কোয়ালিটি নিয়েও কোনো কমপ্লেন আসেনি, আজকে কেন আসছে? তখন মনে মনে ভাবতে থাকে সেই প্রজাপতি বিস্কিটের কথা, যেটা বাগবাজারে সুধার হাতের বিস্কিট খেয়েছিল। বলে এরকম একজনকে আমি জানি, যার দোকানের আজকে চা বিস্কিট আমি খেয়েছি, অপূর্ব খাস্তা, স্বাদে গন্ধে দারুণ, আমি তার সাথে একবার যোগাযোগ করব, অপূর্ব তার হাতের গুণ। তখন মেচকা বলে, তুমি শেষে রাস্তার ধারে চায়ের দোকানে চা বিস্কিট খেয়েছো, আর সেই বিস্কিটকে তুমি তেজ বেকারি বিস্কিটের সাথে তুলনা করছো? বলে দেখো মেজো খোকা, এই ব্যবসাকে আমি নিজের হাতে দাঁড় করিয়েছি, তাই এর ভালো মন্দটা তোমাদের থেকে বেশি আমি ভালো বুঝি, তাই ওই মেয়ের সাথে আমাকে ইমিডিয়েটলি দেখা করতে হবে। তখন তেজের বাবা বলে, আচ্ছা ঠিক আছে, এই দায়িত্বটা তুমি আমার উপরে দাও, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। এই বেস্ট বেকারি অব দ্য ইয়ারের কম্পিটিশনটা আমাদেরকে যে করেই হোক জিততেই হবে, তবে আমরা আমাদের আবার পুরনো মান ফিরে পাবো। তাতে বিস্কিটের যে মানে কোম্পানির যে ক্ষতিটা হচ্ছে তার মানটাও বাড়ানো যাবে, আর আমাদের পরিবারের সম্মানটাও বাড়বে। এমনটাই বলতে থাকে তেজের বাবা। আর এদিকে মেচকা মনে মনে ভাবে যে মা যদি এখন নতুন কাউকে নিয়ে আসে, তাহলে তো আমার কোটি কোটি টাকার ব্যবসার লোকসান হয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে সুধা তেজকে নিয়ে এসেছে কাপড় জামা বদলাতে বলছে আর কি, বাড়িতে বসতে বলে। তখন সুধা তার জেঠুর জামা কাপড় এনে তেজকে দেয়, বলে আপনার কাছে দেখছি সব রকমই ব্যবস্থা রয়েছে। বলে হ্যাঁ, এগুলো আমার জেঠুর জামা কাপড়, যান আপনি গিয়ে বদলে নিন। তারপরে তেজ যখন জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছে, সেখানে চলে আসে ঝিনুক। বলে যে এ কি, আমাদের বাড়িতে কোথায় বাথরুম আছে কি আছে না আছে আপনি কি করে জানেন, এরকম ভাবে যাচ্ছেন যে? তখন তেজ তো একটু ভয় পেয়ে যায়, মনে মনে বলে যে এই ঝিনুকের না গোয়েন্দা হলে ভালো হতো। তখন বলে যে আসলে পুরনো বাসা তো, তাই জন্য সব একই ধাঁচের গড়া হয়, বাইরের দিকেই হবে আর কি গোসলখানা। তখন বলে কি কিশল? তখন সুধা বলে ওফো, গোসলখানা মানে বাথরুম। বলে ও আচ্ছা আচ্ছা। তখন তেজ চলে যায় বাথরুমে। এদিকে সুধা ভাবে যে ঠিক আছে, এই সুযোগে আমিও কাপড়টা বদলে নিই জেঠুর আস্তে আস্তে। তখন সুধা কাপড়টা বদলাতে থাকে, আর ঠিক সেই সময় তেজ চলে আসে। তেজ তো সুধাকে কাপড় বদলাতে দেখে তার হাত পা কাঁপতে থাকে। এদিকে সুধা দেখে ফেলে তেজকে, মানে জেঠুকে আর কি। বলে যে এ কি আপনি? তখন বলে যে আমি কিছু দেখতে পাচ্ছি না। তখন সুধা চশমাটা নিয়ে পরিষ্কার করে দেয়, বলে ভাগ্যি শুনি কিছু দেখেননি। তখন আবারও তেজের চোখে দিয়ে দেয়, বলে হ্যাঁ এবার আমি সবকিছু দেখতে পাচ্ছি। এরপরে যখন সুধা বাইরে যাবে, তখন সুধার ভেজা কাপড়ে পাটা লেগে সুধা পড়ে যেতে থাকে। তখন তেজ এসে দেখে নেয়, মানে সামলে নেয় সুধাকে। তখন সেই মুহূর্তে আসে জেঠিমা আর দোয়েল। তারা দেখে তো অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে তোলে যে সুধা তুই শেষমেশ একজন বয়স্ক লোকের সাথে। বলে না না, আসলে পাটা পিছলে মানে পড়ে যাচ্ছিলাম আর কি কাপড়ে বেঁধে, তখনই জেঠু ভাগ্যিস আমাকে সামলে নিয়েছিলেন আর কি। তখন তারা অবাক হয়ে ঘর থেকে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর ওনাকে চা দেওয়া হয়, মানে জেঠুর ছদ্মবেশে তেজকে চা দেওয়া হয়। আর জেঠিমা জিজ্ঞেস করে, আচ্ছা আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে আসছেন? এটা শুনে তো তেজ কাঁদতে থাকে, অবাক হয়ে যায়। এবার সে কি বলবে? ঝিনুকও চলে আসে। হ্যাঁ তাই তো, আপনি কোথা থেকে আসছেন এইভাবে হঠাৎ হঠাৎ আমাদের বিপদের সময় ঠিক ঠিক সময় মতো পৌঁছে যাচ্ছেন? বলে আমার বাড়ি বাঁকুড়াতে। বলে আপনি অত দূর থেকে আমাদের দোকানে চা খেতে আসছেন? এরকম ভাবে বিভিন্ন প্রশ্ন করতে থাকে তখন তেজকে, আর তেজও পড়ে যায় বিভিন্ন প্রশ্নের মুখে। আর এদিকে সুধা তো তার সুধা ম্যারেজ ব্যুরোর সাইনবোর্ড দেখে ভাবতে থাকে যে আজকে ফন্টেদা যেভাবে পাড়ার সবার সামনে আমাদের বদনাম করলেন, তারপরে কি কেউ তার মেয়ের বিয়ের দায়িত্ব আমাকে দেবে? এমনটাই ভাবছে। আর তেজও সুধাকে দেখে একটু চিন্তায় পড়ে যায় যে কি ব্যাপার, সুধার মুখটা মানে সুধাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে, এমনটাই ভাবতে থাকে তেজ। এদিকে সুধার বাড়ি থেকে জিজ্ঞাসা করা হয়, আপনার বাড়িটা ঠিক কোন জায়গায় বলুন তো? তো বলে ওই যে অনেক বিঘা বিঘা জমি আছে, মাঠঘাট আছে, তারপরে একটা পুকুর আছে। জেঠিমা বলে এগুলো সব আপনার? বলে হ্যাঁ আমার তো। তখন সেখান ভেতর থেকে বেরিয়ে আসে সুধার দাদা মিলন। বলে হ্যাঁ মা, আমরা একবার ওখানে গিয়েছিলাম না, মনে নেই? তো ওখানে তো আচ্ছা জেঠু, ওখানে তো কোনো বসতি নেই, একটা রাজবাড়ি আছে। বলে হ্যাঁ সেই বাড়িটাতেই তো আমি থাকি। বলে তাই? বলে আপনি এত বড় বাড়ির? বলে হ্যাঁ সবই আমার। বলে আপনার সাতকুলে কেউ নেই? ঠাম্মি জিজ্ঞাসা করে। বলে না আমার কেউ নেই, আমি একাই। তখন জেঠিমা দোয়েলকে গিয়ে বলে, এই বুড়োর তো অনেক টাকা রে, বুড়ো মরলে টাকাগুলো কাকে দিয়ে যাবে? এমনটাই ভাবতে থাকে। তারা তো অবাক হয়ে চোখ বড় বড় করে বুড়োর দিকে তাকিয়ে আছে। এদিকে ঝিনুকের মন থেকে কিন্তু কিছুতেই সন্দেহ যায় না। এদিকে সুধা আসে, এসে কিছু ওষুধ দেয় যে আপনি তো একা থাকেন, এই ওষুধগুলো রাখেন, যদি জ্বর আসে তাহলে আপনি খেয়ে নেবেন। তখন বলে যে আমার ওষুধ তো তুমি খুকি। এমন কথা শুনে তো সবাই কি বলে উঠেছে, কি বলছেন? বলে না না। তখনই তেজ সেখান থেকে বেরিয়ে পড়ে। ঝিনুক বলে এই বুড়োর নিশ্চয়ই কোনো মতলব আছে, নিশ্চয়ই আমার দিদিকে লাইন মারছে, আর আমার দিদিটা তো কিছু বোঝে না, বোকা, এই বুড়োর খোঁজ নিতেই হবে। এমনটাই বলতে থাকে ঝিনুক মনে মনে।
এদিকে দেখা যাচ্ছে উকিলের সাথে কথা বলতে গেছে জ্যোৎস্না আর তার স্বামী উজ্জ্বল। উকিল জিজ্ঞাসা করে যে আপনারা রেডি তো ডিভোর্সের জন্য? বলে হ্যাঁ আমরা রেডি। জ্যোৎস্না বলে আপনি কারণ কি দেখিয়েছেন? বলে যেহেতু আপনারা 1 বছর ধরে আলাদা থাকেন, সেটাই দেখিয়েছি, আপনাদের মনের মিল নেই, তবে সত্যি আপনারা আলাদা থাকতে চান তো? তখন দুজন মিলে বলে যে হ্যাঁ আমরা সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। এমনটাই ডিভোর্সের ব্যাপারে আর কি কথা বলে, আর উকিলও সবটা বুঝিয়ে দেয় যে কখন তাদেরকে আসতে হবে, কখন কিভাবে কি করতে হবে। এদিকে ঝিনুক বলে যে দিদি আমাদের এখন অব্দি প্রফিট হচ্ছে 40,000 টাকা, কিন্তু সুধা ম্যারেজ ব্যুরোর তো আমরা কোনো কিছু পাচ্ছি না, আর বাকি আমাদের সুধাময়ী জলপান কিন্তু রমরমা চলছে। বলে হ্যাঁ সুধা ম্যারেজ ব্যুরোটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। বলে কেন? আমরা যদি এসএমবি ইভেন্টের নামটা বলে দিই, সবাই তো এসএমবি ইভেন্ট নামে চেনে এটাকে, আর আজকে যদি আমরা এসএমবি ইভেন্টের নামটা বলে দিই যে এটা আমাদেরই সুধা ম্যারেজ ব্যুরো, তাহলে তো লাইন লেগে যাবে। বলে না এমনটা আমরা বলতে পারবো না। সুধা বলে তাহলে ঠাম্মি আর মিস্টার বসু মল্লিকের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে, সেটা আমি চাই না। চল না আমরা সবকিছু আবার নতুন করে শুরু করি। সুধা এমনটাই বলতে থাকে ঝিনুককে। ঝিনুক বলে সুধা ম্যারেজ ব্যুরো প্রথম থেকে শুরু করতে গেলে তো আমাদের অনেক অপেক্ষা করতে হবে, কারণ এই বছরে যাদের বিয়ে তারা তো অলরেডি বুকিং করে ফেলেছে। সুধা বলে তাহলে পরের বছরের অপেক্ষা? ঝিনুক বলে হ্যাঁ, আর আমরা যদি মানে এখন বিয়ের অর্ডার না পাই তাহলে তো 30 লক্ষ টাকা 1 মাসে জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। তেজ পাশ থেকে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। বলে যে ওনার তো আসল স্বপ্ন সুধা ম্যারেজ ব্যুরো, যার জন্য উনি এত কিছু করছেন। ওনার পাশে আমাকে দাঁড়াতেই হবে। আজকে সন্ধ্যের মধ্যেই আপনার প্রথম খরিদ্দার আপনার দরজায় কড়া নাড়বে, এটা আমি কথা দিলাম আপনাকে। আপনার এত লড়াই আমি কিছুতেই বৃথা হতে দেব না, এমনটাই ভাবতে থাকে তেজ। আর এদিকে সুধাও চিন্তা করে যাচ্ছে তার ব্যবসার কথা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে তোমরা লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রেখো। তাহলে ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আগামী পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবার জন্য টাটা।